নাবিলের পড়ার টেবিলটা তোর ঘর থেকে বসার ঘরে এনে রাখ নাহিদ। আর একটা সোফা ওর টেবিলের জায়গায় রাখ। কেন বাবা? বুঝিস না কেন? পরের বাড়ি কতদিন থাকবি? আর আসমানি আর তোর জন্যও তো আলাদা ঘর লাগবে এখন। এক ঘরে থাকবো নাকি সবাই? হ্যাঁ, ঠিকই বলেছো তুমি। দেখি আমি কি করি। ততদিন বসার ঘরেই নাহিদের থাকার ব্যবস্থা করি। বাজার থেকে একটা চারপালা চৌকি কিনে নিয়ে আসিস দুপুরে। আচ্ছা বাবা। নাকি? টিউবওয়েলের চারপাশে বেড়া দেওয়া দরকার। আসমানি মা আবার বন্যাটা সব বড় হয়েছে এখন। হ্যাঁ, সে কি আর বুঝি না আমি? অত সাধ্য কই আমার, তাও দিব, চিন্তা করিস না। হুম। নাহিদ, তোর বন্ধু এসেছে, তোকে ডাকছে, বাইরে আয়। মায়ের ডাকে বাইরে বের হয়ে দেখে ওর বন্ধু রাসেল সামনে দাঁড়িয়ে আছে, মিষ্টির প্যাকেট হাতে নিয়ে। তাকে দেখে হাসি মুখে বলে, বউপে দুনিয়া ভুলে গেলি নাকি? সরি রে দোস্ত, তোকে জানাতে পারিনি কালকে। তোদের বাড়িতে তো নাবিলকে পাঠিয়েছিলাম কালকে, ও বললো তুই বাসায় নাই। হ্যাঁ, কাজে গিয়েছিলাম। তুই তো একেবারে ফোন দিয়েও জানতে পারতি। কালকে সারাদিন ফোন করেছিল, খেয়াল ছিল না। হ্যাঁ সেটাই, বউ পেয়ে বন্ধু তো দূরের কথা, ফোনের কথাও ভুলে গেছিস। ফোনটা কালকে হাতের কাছে থাকলে এতক্ষণে বাড়িতে আর একটা বিয়ের বাজার বসাতে হতো। বাবা মার সামনে এইভাবে বলায় নাহিদ বেশ লজ্জা পেল। কথা ঘুরাতে তাড়াতাড়ি বলে, কি সব বলিস না, হ্যাঁ ঘরে আয়। তা তো আসবই, আজ দুপুরে খাবার খেয়ে যাব, তার আগে চাচিকে মিষ্টি মুখ করাই। রাসেল নাহিদকে মায়ের কাছে নিয়ে একটা মিষ্টি খাইয়ে বলে, আমার জন্য দোয়া করবেন চাচি, আমি চাকরিটা পাইছি। নাহিদ তো মিষ্টি খাওয়াবে না, ওটা আমি খাওয়াই। বলে আর একটা মিষ্টি মুখে দিয়ে দেয় নাহিদের মায়ের। নাহিদের বা কারোরই বুঝতে বাকি থাকে না রাসেল কি কথা বলছে। সে তাড়াতাড়ি ঘরে গিয়ে ফোন হাতে নিয়ে মেসেজ অপশনে গিয়ে দেখে সত্যি তার চাকরি কনফার্ম হয়েছে। নাহিদের যেন বিশ্বাস হয় না, তার হাত পা থরথর করে কাঁপতে থাকে। আসমানি তাকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, কি হয়েছে আপনার? এভাবে দাঁড়িয়ে আছেন কেন? খারাপ লাগছে? নাহিদ কিছু না বলে আসমানিকে জড়িয়ে ধরে বলে, তোমার সব দায়িত্ব আর শখ আহ্লাদ এখন পূরণ করব আমি, কথা দিচ্ছি। নাহিদ বের হয়ে বাবা মায়ের পা ছুঁয়ে সালাম করে। রাসেল বলে, চাচি, আজ কিন্তু পোলাও মাংস খেয়ে তারপর বাড়ি যাব। নাহিদ তো এখন অফিসের স্যার, 60,000 টাকা মাসিক বেতন। হ্যাঁ হ্যাঁ, খেয়েই যাবি তুই। শাহেদা বেগম নিজের চোখের পানি লুকাতে ঘরে যায়। দেখে তার স্বামী বিছানায় বসে আছে, তবে তার কাছে গিয়ে বলে, অবশেষে ছেলেটা চাকরি পেলো, আমাদের দিন এবার ফিরবে বলো, একটু সুখের মুখ দেখবো তাই না? আল্লাহর কাছে চাও। আসমানি আমার ঘরে আসলো, আর এত বড় খুশির খবর, মেয়েটা সৌভাগ্য নিয়ে আসছে আমাদের ঘরে। আর ওই দিন আমি কত বাজে কথাই না শুনাইলাম ওরে। নাহিদের বাবা জানে ওনার স্ত্রী এমন ধারণা ভুল, তারপরেও সে তার ভুলটা ভাঙিয়ে দেয় না। ভাবুক না, একটু ভুল, তাতে যদি সম্পর্ক ভালো থাকে তাহলে ক্ষতি কি? নাহিদের বড় চাচা মেয়ে রোজিনা এসেছে আসমানিকে দেখতে। মেয়েটার দিকে আসমানি তাকিয়েই আছে। কি সুন্দর দেখতে একটা মেয়ে, একেবারে পরীর মতন। শরীরের অলংকারগুলো যেন তার সৌন্দর্য আরো ফুটিয়ে তুলেছে। কিন্তু মেয়েটার মুখে যেন হাসি নেই, কেমন একটা বিষাদের ছাপ। এই আচরণ আসমানি ভালোভাবেই বোঝে। তার পরিবার যখন আল্লাহর কাছে চলে গেছে তখন সে এইভাবেই থাকতো। সবাই বলতো পরীর মতো মেয়েটার মনটা কি খারাপ। এখন আর আসমানি দেখতে পরীর মতো নেই। এত পরিশ্রমের কাজ করে, ভালো খাবার না খাবার ফলে তাকে দেখতে আর আগের মতো লাগে না, কেমন শুকিয়ে গেছে। মুখ হয়েও অনেক ব্রণ হয়েছে। আমার ভাইয়াকে ভালো লেগেছে তো ভাবি? হঠাৎ এমন প্রশ্নে আসমানি বেশ লজ্জা পেয়ে মুচকি হাসে মাথা নিচু করে রাখে। আমরা কিন্তু প্রায় সমবয়সী। ও আমার চেয়ে কয়েকদিনের ছোট। ভাই বোনদের মধ্যে সবচেয়ে বেশি আমি ওকে চিনি। আমি ছাড়া ওর বাইরের মেয়েদের সাথে তেমন কোনো সাক্ষাৎ নেই। এমনকি বাকি বোনেরাও ওকে বেশ ভয় পায়।
রেগে গেলে ওর মাথা ঠিক থাকে না। আপনি কালকে এলেন না যে? কালকে তো সবাই এসেছিল, কালকেই আপনার কথা শুনলাম। কি শুনেছো? আপনি কত সুন্দর, শান্তশিষ্ট আর ভালো, তাই সবাই বলল। ব্যাস এইটুকুই? আর কিছু বলেনি? আর কি বলবে? এই যে আমার ভাগ্য, 7 বছর হলো বিয়ে হয়েছে, অথচ এখনো মা ডাক শুনতে পারিনি। জীবনে পারবও না। আমার শ্বশুরবাড়ির লোক আমার স্বামীর জন্য মেয়ে খুঁজছে। বলেই একটু মুচকি হাসি দেয় সে। আসমানি বুকটা ধক করে ওঠে। হাসির মাঝে সে এত কষ্ট এত অভিমান লুকিয়ে থাকে, সেটা সে এই মেয়েটার হাসি দেখলেই বুঝলো। সে কি বলবে ভেবে পেল না। তখনই বাইরে থেকে শুনতে পেল তার বড় চাচা শ্বশুর বেশ রাগের স্বরেই বলছে, ওদের নাকি ভিটায় বাতি জ্বালানোর মতো কেউ নাই। তিনটা ভাই, দুইটার একটারও ছেলে নাই, শুধু ওর শ্বশুরের এক ছেলে। তা নিয়ে নাকি ওর শাশুড়ির কত অহংকার। এখন আমার মেয়ের বাচ্চা হইতেছে না, তাই তাদের ছেড়েলে আর একটা বিয়ে করানো লাগবো। কেন? তাদের যে আগে মেয়ে হইছে, তারা আর একটা কইরা বিয়ে করে নাই কেন? ছেলের জন্য? আসমানি ঘরের ভেতর থেকেই শুনলো তার শ্বশুর বলছে। জামাই কি বলে? লোকটা আরো রাগের স্বরে বলে, ওই কাপড়ে আর কি বলবে, ও নাকি বলছে বিধবা বিয়ে করব। কত বড় বেয়াদব দেখছস? শেষমেশ বিধবা বিয়ে করব, তাও নাকি বিয়ে করবই। রোজিনা কি চায়? ওরে জিজ্ঞেস করতি। আসমানি এমন একটা পরিস্থিতিতে পড়বে ভাবতেও পারেনি। দুনিয়ার মানুষের কত ধরনের দুঃখ, তবুও তারা বেঁচে আছে। আর আসমানি তার পরিবারের মৃত্যুর পর কতবার সুইসাইড করতে চেয়েছে, তার হিসেব নেই। আসমানির শ্বশুর ওর ঘরে এসে রোজিনার পাশে বসে। রোজিনার দিকে তাকিয়ে দেখে চোখ দুটো পানিতে ভরে আছে। সে বেশ ধীরে ধীরেই বলে, কেমন আছিস মা? ভালোই আছি মেজো বাবা। কালকে আসিসনি কেন? আসতে দেয়নি, সকালে রাতে এসেছি। জামাই কই আমাদের? কালকেই চলে গেছে। বেশ কিছুক্ষণ দুজনেই নীরব থাকার পর নাসিরুদ্দিন সাহেব বললেন, তুমি কি চাও মা? জানি না মেজো বাবা। তুমিও কি তোমার বাবার মতো তোমার স্বামীকে খারাপ ভাবো? আমার ভাবনায় আর কিছু যায় বা আসে না। সে কি কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করেছে? না। কখনো মেরেছে? না। কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে? না, সে এমন কোনো সম্পর্কে জড়িয়ে নেই। তোমাদের মধ্যে মহব্বত আছে? হুম। সে কি চায়? রোজিনা কান্না আটকাতে রাখার চেষ্টা করে বলল, সেও বাবা হতে চায়। তোমার কাছে অনুমতি চেয়েছিল? হ্যাঁ। তুমি কি বলেছো? বলেছি করে নিন। তোমার ব্যাপারে কি বলেছে? ওনার বাড়ির লোক চাই ডিভোর্স করতে, কিন্তু উনি রাজি নন। আর উনি কোনো বিধবা মহিলাকে বিয়ে করতে চেয়েছেন। তুমি কি তোমার স্বামীকে খারাপ ভাবো মা? না, কিন্তু কিন্তু আমি কি মা? ওনার ভাগ্য ওকে কিভাবে দেব? একই বাড়িতে থাকবো আমরা। মেজো বাবা, আমি মানতে পারবো না। মানার কথাও না। আমার কি করা উচিত মেজো বাবা? শোনো মা, প্রথমত তোমার স্বামীকে খারাপ ভাবা বন্ধ করো। সে মোটেও খারাপ মানুষ নন। না হলে 7টা বছর কিন্তু কম সময় নয়। সে কোনো বাজে সম্পর্কেও জড়িয়ে নেই। আবার বিয়েও করতে চেয়েছে কোনো বিধবা মহিলাকে। তুমি কি মা হতে চাও না মা? চাই মেজো বাবা, আমিও মা হতে চাই। আল্লাহর কাছে নামাজ শেষে মনোজাতে আল্লাহর কাছে কি চাও বলো তো? সন্তান। যে কোনো কিছুর বিনিময়ে আমি একটা সন্তান চাই মেজো বাবা। স্বাভাবিকভাবেই কি তোমার মনে হয় না তোমার স্বামীও বাবা হতে চায়? হ্যাঁ, সেও চাই। দেখো মা, পৃথিবীতে প্রতিদিন হাজার হাজার মেয়ে মারা যাচ্ছে বাচ্চা জন্ম দিতে গিয়ে। তবুও কি কোনো মেয়ের মুখে শুনেছো আমি মা হতে চাই না? সব মেয়েই মা হতে চায় মা।
আমি আমার এক ছাত্রীকে দেখেছি, বাচ্চা জন্মের সময় ডাক্তার বলেছিল যে কোনো একজনকে বাঁচানো যাবে। সবাই ওকে বাঁচানোর সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু অপারেশন থিয়েটারে মেয়েটা ডাক্তারের হাত ধরে বলেছিল তার সন্তান যেন পৃথিবীর আলো দেখতে পায়। নিজের জীবনের বিনিময়ে সে তার সন্তানকে বাঁচিয়ে দিয়ে গেছে। আমাদের বাংলাদেশে কত বৃদ্ধাশ্রম রয়েছে, সবাই আতঙ্কে থাকে, হয়তোবা তাদের সন্তান বড় হয়ে তাদের সেখানে রেখে আসবে। কিন্তু কোনো পুরুষ তো বাবা হওয়ার আনন্দ থেকে বিরত থাকে না মা। মানুষ জানে 1 মিনিট পরেও তার মৃত্যু হতে পারে, কিন্তু তারপরও তার নিজের জীবনকে সাজাতে তার কত আয়োজন। মানুষ একটা সন্তান জন্ম দেয় যাতে তার একটা অংশ পৃথিবীতে থেকে যায়। সে যখন মারা যাবে, শত বছর পরে হলেও তার নাতি কিংবা তার নাতি নাতনি তাদের কথা মনে করে কারো কবর জিয়ারত করতে গিয়ে যেন বলে, আল্লাহ আমার পূর্বপুরুষের সব্বার গুনাহ ক্ষমা করে তাদের জান্নাত নসিব করো, যেন জায়নামাজে বসে তাদের জন্য দোয়া করতে পারে। তোমার স্বামীর চাওয়া কিন্তু খারাপ না, এমন তো না মেয়ে বাচ্চা হয়েছে বলে সে বিয়ে করতে চায়। ছেলে বাচ্চার জন্য সে শুধু বাবা হতে চায়। রোজনা এবার হাউমাউ করে কেঁদে বলে,